প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে একাদশ ও দ্বাদশ শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রে সমাসের একটি গুরুত্বপূর্ণ অংশ কর্মধারয় সমাস, এটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আমি মোহাম্মদ শফিকুল আলম ভূঁইয়া, সহকারী অধ্যাপক বাংলা, ধলেশ্বর আব্দুল মান্নান আদর্শ মহাবিদ্যালয়, প্রধান পরীক্ষক, ঢাকা শিক্ষা বোর্ড। তোমাদেরকে এর আগে সমাসের 3টি ক্লাসের মধ্যে আমি সমাস কাকে বলে, সমাস কত প্রকার, কি কি, এবং সমাস সম্পর্কে তোমাদেরকে আমি বিস্তারিত আলোচনা করে বোঝানোর চেষ্টা করেছি। তার মধ্যে আমি একটু যদি তোমাদেরকে ওই বিষয়টি একটু পুনরায় খুব অল্প সময়ের জন্য আলোচনা করে দিই, তাহলে তোমাদের জন্য বুঝতে খুব সুবিধা হবে। সেই বিষয়টি হলো, সমাস হলো শব্দ গঠনের একটি অন্যতম কৌশল, বাংলার শব্দ গঠন। এখন এই শব্দগুলো সমাসের মাধ্যমে তৈরি হয়ে আমাদের বাংলা ভাষায় এমনভাবে ব্যবহৃত হচ্ছে যে আমরা ভাষাকে সুন্দর, প্রাঞ্জল, শ্রুতিমধুর এবং বলার ক্ষেত্রেও একটা ভালো রকম গতিশীলতা দান করতে পারছি। ভাষা হচ্ছে সুন্দর, প্রাঞ্জল। তো সমাস হলো শব্দ গঠনের অন্যতম একটি। তারপরে সমাসের প্রকারভেদে যে আমি বলেছিলাম দ্বন্দ্ব সমাস, দ্বিগু সমাস, এই দুটোর কথা যদি আবার একটু আলোচনা করে দেই বা বলে দিই তোমাদেরকে মনে করানোর জন্য, সেটি হলো, দ্বন্দ্ব সমাস হলো যে সমাসে পূর্বপদ এবং পরপদ প্রধান থাকবে এবং সমস্ত পদে যেও এটি সমানভাবে প্রাধান্য বিস্তার করবে, এটি হলো দ্বন্দ্ব সমাস। যেমন বাবা ও মা, বাবা ও মা, হাট ও বাজার, হাট বাজার। আবার দ্বিগু সমাস চেনার খুব সহজ কৌশল হলো, সংখ্যাবাচক শব্দ পূর্বে থাকবে। পুরো সমাসে যদি আমরা সমস্ত পদের সংখ্যাবাচক শব্দটি পাই, তাহলে আমরা নির্দ্বিধায় বলে দেব যে এটি হলো দ্বিগু সমাসের উদাহরণ। কিন্তু এখানে একটি বিষয় মনে রাখতে হবে, শুধু সংখ্যাবাচক শব্দ পূর্বে হলেই কিন্তু এটা দ্বিগু সমাস হবে না। তার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, সমাহার বোঝাতে হবে, সমষ্টি বোঝাতে হবে। যদি সমাহার না বোঝায় তাহলে কিন্তু দ্বিগু সমাস হবে না। তাহলে এই জাতীয় বিষয়গুলো যখন আমরা পেয়ে যাব, যেমন 4 রাস্তার সমাহার চৌরাস্তা, 4টা সংখ্যাবাচক শব্দ, আর সমাহার মানে সমষ্টি যখন বোঝাচ্ছে তখন সেটা হয়ে যাচ্ছে চৌরাস্তা। ঠিক তেমনি শত অব্দের সমাহার শতাব্দী, এই শত সংখ্যাবাচক শব্দ আর সমাহার তার সমষ্টি বোঝাচ্ছে, সেটাতে শতাব্দী হচ্ছে। তো এই হিসেবে কিন্তু এটা দ্বিগু সমাস হয়ে যাচ্ছে। ঠিক তেমনি তার পরবর্তীতে যে সমাসটি আসছে সেটি হলো কর্মধারয় সমাস। এটি আমাদের বাংলা ব্যাকরণের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সে বিষয়টি হলো কর্মধারয় সমাস। আমরা উচ্চ মাধ্যমিক পর্যায়ে সমাস নির্ণয়ের যতগুলো সমস্ত পদ আমরা পাই এবং যার মধ্য দিয়ে আমরা সমাসকে নির্ণয় করতে শিখি, তার মধ্যে আমি আমার দীর্ঘ অভিজ্ঞতায় দেখেছি কর্মধারয় সমাসের সংখ্যাটি তুলনামূলকভাবে একটু বেশি আসে। যদিও ব্যাকরণবিদ্যা এবং পণ্ডিতরা মনে করেছেন এই কর্মধারয় সমাসটি তৎপুরুষ সমাসের মধ্যে সীমাবদ্ধ হয়ে যায় বা চলে যায়। অনেকে এটাকে স্বীকারই করেননি, যেমন দ্বিগু সমাসকে স্বীকার করেননি, দ্বিগু সমাসকে কর্মধারয় সমাসের অন্তর্ভুক্ত করতে চেয়েছেন, আবার কর্মধারয় সমাসকে আবার তৎপুরুষ সমাসের অন্তর্ভুক্ত করতে চেয়েছেন। কিন্তু আমরা এর মধ্যে যাব না। আমরা কর্মধারয় সমাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সমাস, এটা আমরা বোঝার চেষ্টা করব। এখন কর্মধারয় সমাস, এই সমাসটি আমাদের যে সংজ্ঞা আছে, বিভিন্ন ব্যাকরণ বইতে যে সংজ্ঞা আছে, সেই সংজ্ঞাগুলো যদি আমরা দেখি, তাহলে সেই সংজ্ঞার ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে আমরা বুঝতে পারবো। আমি ব্যাকরণ বইয়ের একটি সংজ্ঞা তোমাদের সামনে তুলে ধরছি, তোমরা এটা শুনলে বুঝতে পারবে যে ব্যাকরণ বইতে সংজ্ঞাটি কীভাবে দেওয়া আছে। বিশেষণ ও বিশেষণ পদে কিংবা বিশেষ্য ও বিশেষণ পদে যে সমাস হয় এবং পরপদের অর্থ প্রধান থাকে, তাকে কর্মধারয় সমাস বলে। অথবা
অন্যভাবেও বলা যায়, যেখানে বিশেষণ বা বিশেষণ প্রকৃতি পদের সঙ্গে বিশেষ্য বা বিশেষণ ভাবাপন্ন পদের যে সমাস হয় সেটাকে কর্মধারয় সমাস বলে। এখানে এই বিষয়টি অনেক শিক্ষার্থীর ক্ষেত্রে একটু গোলমেল, মানে এই জাতীয় সংজ্ঞাটা মনে রাখতে গেলে অনেকেই একটু গুলিয়ে ফেলবে, একটু এদিক সেদিক হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমি যদি আমার মতো করে বলার চেষ্টা করি তোমাদেরকে, অত্যন্ত সহজ ভাষায় সহজ শব্দ দিয়ে মনে রাখার মতো কথা যদি আমি বলি, তাহলে আমি এক কথায় বলে দিতে পারি যে আমাদের বিশেষ্য এবং বিশেষণ শব্দের যে সমাস বা বিশেষ্য এবং বিশেষণ ভাবাপন্ন শব্দের যে সমাস, সেটাই হলো কর্মধারয় সমাস। কখনো কখনো বিশেষ্য বিশেষ্যের সমাস হবে, কখনো বিশেষ্য বিশেষণের সমাস হবে, কখনো বিশেষণ বিশেষ্যের সমাস হবে, কখনো বিশেষণ বিশেষণের সমাস হবে। অর্থাৎ আমরা যেভাবেই এটাকে বলি না কেন, সেটা হলো বিশেষ্য এবং বিশেষণ এই দুটো পদকে একত্রিত করে যে সমাসটি হবে, সেই সমাসটি হলো কর্মধারয় সমাস। অর্থাৎ এই সমাসটি কখনোই বিশেষ্য এবং বিশেষণ অথবা বিশেষ্য এবং বিশেষণ ভাবাপন্ন পদের বাইরে যাবে না। এই কথাটি তোমাদের খুব ভালো করে মনে রাখতে হবে, তাহলে তোমরা একেবারে খুব সাধারণভাবে এই কর্মধারয় সমাসকে চিনতে পারবে যে এই সমাসটি হলো শুধুমাত্র বিশেষ্য এবং বিশেষণ, একটি নামবাচক আর একটি গুণবাচক। কখনো দুটো এক হয়ে নামবাচক হয়ে যাবে, আবার কখনো নামবাচক নামবাচক মিলে গুণবাচক হয়ে যাবে, আবার কখনো নামবাচক এবং গুণবাচক মিলে গুণবাচক হবে, আবার কখনো নামবাচক হবে। অর্থাৎ এর ভেতরেই এই খেলাটি সম্পন্ন হবে। অর্থাৎ বিশেষ্য এবং বিশেষণের মধ্য দিয়েই এর গতিধারা প্রবাহিত হবে এবং এর মধ্য দিয়েই শব্দ সৃষ্টি হবে এবং এর মধ্য দিয়েই আমরা বাংলা শব্দের একটি উৎকর্ষ পাব। এখন আমি যদি কর্মধারয় সমাসের একেবারে মৌলিক কিছু বৈশিষ্ট্যের কথা তোমাদেরকে বলি, তাহলে আমি প্রথমেই বলবো কর্মধারয় সমাসে উভয় পদেই কর্তৃকারকে শূন্য বিভক্তি হবে। এটা হলো কর্মধারয় সমাসের অন্যতম একটি বৈশিষ্ট্য। আর কর্মধারয় সমাসে বিশেষণ পদটি সাধারণত আগে বসে, এটি হলো আরেকটি বৈশিষ্ট্য। এবং এ সমাসে বিশেষ্য ও বিশেষণ বা বিশেষ্য ও বিশেষণ ভাবাপন্ন পদে এটা সম্পন্ন হবে। আর সমস্ত পদে সবসময়ই পরপদের অর্থ অর্থাৎ ব্যাসবাক্যের শেষের পদের অংশটি প্রাধান্য পাবে এবং দুটি বিশেষ্য পদে একই ব্যক্তি প্রাণী বা বস্তু বোঝালে তা কর্মধারয় সমাস সে পরিণত হবে। এছাড়াও যদি আমরা এই কর্মধারয় সমাসের গঠনশৈলী সম্পর্কে যদি আরও দু একটি কথা বলি, যে এই সমাসে দুটি বিশেষণ পদ একটি বিশেষ্যকে প্রকাশ করবে। যেমন মহান যে নবী, মহানবী, এখানে মহান এইটা এখানে চলে এসছে এই বিশেষণ হিসেবে, নবী এটাও বিশেষণ হিসেবে এসছে এবং এই দুটি বিশেষণ পদ একটি বিশেষ্যকে প্রকাশ করছে, সেটা হলো মহানবী। মহান যে নবী সমান সমান মহানবী, এখানে কিন্তু দুটো বিশেষ্য পদ মিলে বা দুটো বিশেষণ পদ মিলে কিন্তু একটি বিশেষ্য পদ হয়ে যাচ্ছে মহানবী। এটার বৈশিষ্ট্য। আবার আরেকটি হলো দুটি বিশেষ্য পদে একই ব্যক্তি প্রাণী বা বস্তু বোঝালে তা কর্মধারয় সমাস হয়। যেমন দুইটা বিশেষ্য পদের মধ্যে যদি একই ব্যক্তি বা বস্তু বোঝায় তাহলেও সেটা কর্মধারয় সমাস হয়। যেমন যিনি মাস্টার তিনি সাহেব, মাস্টার সাহেব একই ব্যক্তি হলেন, ওই মাস্টারকে একই ব্যক্তিতে আমরা নিয়ে আসলাম। যিনি রাজা তিনিই বাহাদুর, এটাও কিন্তু আমরা একটা এর মধ্যে নিয়ে আসলাম, মানে উদাহরণের মধ্যে নিয়ে আসলাম। কোনো কাজে পরম্পরা প্রকাশে দুটি কৃদন্ত বিশেষণ পদের সমাস হলে সেটাও কর্মধারয় সমাস হয়। যেমন আগে আসা পরে যাওয়া, আসা যাওয়া, আগে হাসি পরে কান্না, হাসি কান্না। আরেকটি হলো কর্মধারয় সমাসে পূর্বপদে স্ত্রীবাচক বিশেষণ থাকলে
তা কিন্তু সমস্ত পদে যে পুরুষবাচক বিশেষণ হয়ে যায়। যেমন সুন্দরী যে না মহতী যে কীর্তি, মহাকীর্তি। আর স্ত্রীবাচক পদ যদি আগে থাকে, সুন্দরী যে লতা, সুন্দর লতা, সুন্দরী যে লতা, এখানে সুন্দরীটা কিন্তু স্ত্রীবাচক, কিন্তু যখন সমস্ত পদে এসে গেছে তখন সেটা কিন্তু সুন্দর লতা হয়ে গেছে। আবার মহতী যে কীর্তি, এই মহতী স্ত্রীবাচক, কিন্তু মহাকীর্তি ওটাও দেখা গেল যে পুরুষবাচক হয়ে যায়। আবার আরেকটা জিনিস হলো, কর্মধারয় সমাসে বিশেষণবাচক শব্দ মহান ও মহা প্রভৃতি সাধারণত পূর্বপদে বসে। যেমন মহান যিনি নবী, মহানবী, এই মহানটা কিন্তু মহা হয়ে গেছে। আবার মহা যে দেশ, মহাদেশ, বা আমরা ওটাকে যদি বলি মহা যে দেশ, মহাদেশ, এখানেও কিন্তু মহাটা ওইভাবে ব্যবহৃত হয়েছে। আবার কর্মধারয় পরপদে রাজা শব্দ থাকলে কর্মধারয় সমাসে তা পরিবর্তিত হয়ে রাজ হয়ে যায়। রাজা থাকলে মহান যে রাজা, মহান রাজা হয় না, মহারাজ, এই রাজাটা রাজ হয়ে গেছে। ঠিক এইভাবে কর্মধারয় সমাসে এই বিষয়গুলো, তার বৈশিষ্ট্য, তার গুণ, তার অবস্থান, সব কিছুই আমরা দেখছি। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হলো, সে কিন্তু বিশেষ্য এবং বিশেষণের বাইরে সে যাবে না, তার মধ্যেই কিন্তু সে সীমাবদ্ধ থাকবে। এটা হলো তোমাদের বোঝার সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশল। আরেকটি বিষয় হলো, কর্মধারয় সমাসের শ্রেণী বিভাগে যদি আমরা যাই, কর্মধারয় সমাসকে সাধারণত 5 ভাগে ভাগ করা হয়ে থাকে। তার একটি হলো সাধারণ কর্মধারয় সমাস, মধ্য পদলোপী কর্মধারয় সমাস, উপমান কর্মধারয় সমাস, উপমিত কর্মধারয় সমাস এবং রূপক কর্মধারয় সমাস। এই 5টি কর্মধারয় সমাস নিয়েই কিন্তু কর্মধারয় সমাস। কিন্তু আগে আমরা যখন উচ্চ মাধ্যমিকে পড়াশোনা করেছি, তখন আমরা দেখেছি এই যে সাধারণ কর্মধারয় সমাস, এই বিষয়টি তখন ছিল না। এটাকে এখন নতুন করে ব্যাকরণবিদরা সংযোজন করেছেন এবং খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, এটি মনে রাখতে হবে। অর্থাৎ আমরা যদি মধ্যপদলোপী কর্মধারয় সমাস, উপমান কর্মধারয় সমাস, উপমিত কর্মধারয় সমাস এবং রূপক কর্মধারয় সমাসকে বাদ দিয়ে অন্য যে কর্মধারয় সমাসগুলো আছে, এগুলো সবই সাধারণ কর্মধারয় সমাসে অন্তর্ভুক্ত। এখন সাধারণ কর্মধারয় সমাসে বিশেষ্য সমাস হতে পারে, বিশেষণের সমাস হতে পারে, আবার সেটা বিশেষ্য হতে পারে, আবার সেটা বিশেষণও হতে পারে। এইভাবেই কিন্তু সাধারণ কর্মধারয় সমাসে আমরা বুঝতে পারি। যেমন আমরা যদি ধরি কালো যে হাত, কালো হাত, এখানে কালো এটা কিন্তু বিশেষণ আর হাতটা হলো বিশেষ্য, এটা মিলে কিন্তু কালো হাত হয়েছে। এটা কিন্তু আবার যিনি জজ তিনি সাহেব, জজ সাহেব, এই জজটা হলো নাউন বা বিশেষ্য, আর সাহেবটা হলো এটাও বিশেষ্য। এটা মিলে কিন্তু আবার যে জজ সাহেব, সেটাও কিন্তু বিশেষ্য হয়ে গেছে। এই হিসেবে সাধারণ কর্মধারয় সমাসের যে বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো আমরা খুব সহজেই আমরা বুঝতে পারি এবং সেটা আমাদের মনে রাখার জন্য যথেষ্ট। যেমন বিশেষণ আর বিশেষ্য মিলে যদি হয়, কালো যে হাত, কালো হাত, কানা যে করি, কানা করি, প্রথমটা হলো বিশেষণ, পরেরটা হলো বিশেষ্য। আবার যদি বলি বিশেষণ দিয়ে যদি বলি যিনি গণ্য তিনিই মান্য, এখানে দুটো বিশেষণ, একটি হলো গণ্যটাও বিশেষণ আর মান্যটাও বিশেষণ, মিলে হলো গণ্যমান্য। আবার বিশেষণ দিয়ে যদি বলি রক্তের মতো লাল, রক্তটা হলো বিশেষ্য আর লালটা হলো বিশেষণ, রক্তলাল। এখানে কিন্তু দুটো মিলে কিন্তু বিশেষ্য আর বিশেষণ মিলে কিন্তু হয়ে গেছে ঘন যে শ্যাম, ঘন শ্যাম, বিশেষ হয়ে গেছে। আবার বিশেষ্য দিয়ে যদি বলি, ওই যে যিনি জজ তিনি সাহেব, জজ সাহেব, এটাও কিন্তু বিশেষ্য মিলে আবার বিশেষ্য হয়ে গেছে। তো এগুলো সবই আমাদের সাধারণ কর্মধারয় সমাসের অন্তর্ভুক্ত এবং এই সাধারণ কর্মধারয় সমাসটাই আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতে পাই এবং এই বিশেষণ এর মিলনের ফলেই এটা কখনো বিশেষ্য হচ্ছে, কখনো বিশেষণ হচ্ছে, এইভাবে আমরা একে পেয়ে যাচ্ছি।
এরপরে আমাদের যেটি আছে সেটি হলো কর্মধারয় সমাসের, সাধারণ কর্মধারয় সমাসের পরে যেটি আসে সেটা হলো মধ্যপদলোপী কর্মধারয় সমাস। আমরা যদি বোর্ডে দেখি মধ্যপদলোপী, এখানে এই তিনটিকে যদি আমরা আলাদা করে ভাগ করি তাহলে খুব সহজেই আমরা এই সমাসের সংজ্ঞাটি আমরা ধরতে পারব। মধ্যপদলোপী অর্থাৎ এই কথাটির মানে হলো যে মধ্য মানে মাঝখানে, পদ পদ, লোপী লোপী মানে লোপ পাওয়া, অর্থাৎ যে কর্মধারয় সমাসে ব্যাস বাক্যে মধ্যস্থিত পদ লোপ পায় বা লুপ্ত হয় বা বিলুপ্ত হয় বা মানে অদৃশ্য হয়ে যায়, সেটাই হলো মধ্যপদলোপী কর্মধারয় সমাস। অর্থাৎ যে কর্মধারয় সমাসের মধ্যে তার ব্যাস বাক্যের মাঝখানের পদটি থাকবে না। যদি আমরা পরিষ্কার করে বলি, আয়ের উপর কর, আয়কর, এখানে ব্যাস বাক্যটি হলো আয়ের উপর কর, মাঝখানের পদটি হলো উপর। যখন আমরা সমস্ত পদে যাচ্ছি তখন কিন্তু আমরা আয়কর পাচ্ছি এবং উপর মাঝখানের যে পদটি সেটি কিন্তু উঠে যাচ্ছে। তো সেই হিসেবে এটা হলো মধ্যপদলোপী কর্মধারয় সমাস। তারপরে আমরা বলতে পারি ঘরে আশ্রিত জামাই, ঘর জামাই, এখানে এই যে ঘর আর এখানে জামাই, মাঝখানের পদটি হলো আশ্রিত, এই আশ্রিতটাই উঠে যাচ্ছে, অর্থাৎ ঘরে আশ্রিত জামাই, ঘর জামাই, মাঝখানের পদটি লোপ পাচ্ছে। অন্যদিকে পল মিশ্রিত অন্ন, এখানে পল আর এই যে মিশ্রিতটা হচ্ছে মাঝখানের পদ, এটা উঠে যাচ্ছে, তাহলে পল মিশ্রিত অন্ন, পলান। এখানে একটি প্রশ্ন আছে, এই যে পল, এই শব্দটির মানে কি? অনেকে অনেক ধরনের মানে, আমরাও যখন পড়াশোনা করেছি এখন মানে খোঁজার চেষ্টা করেছি। তোমাদেরকেও বলছি এটার কিন্তু আরেকটি মানে আছে। পল শব্দের মানে কি? মাংস, অর্থাৎ মাংস মিশ্রিত অন্ন মানে ভাত, মাংস মিশ্রিত ভাত। এখানে এই মিশ্রিত মাঝখানের পদটি উঠে যাচ্ছে, যে কারণে এটা হয়ে যাচ্ছে পলান। ঠিক তেমনি আমরা যদি আরও অসংখ্য মধ্যপদলোপী কর্মধারয়ের উদাহরণে যাই তাহলে দেখতে পারবো সিংহ চিহ্নিত আসন, সিংহাসন, চিহ্নিতটা উঠে গেছে। ঠিক তেমনি অসংখ্য, যেমন ঘি মিশ্রিত ভাত, ঘি ভাত, এখানে মিশ্রিতটা উঠে গেছে। ঠিক তেমনি মোটর যান, মোটর চালিত যান, চালিত মাঝখানের পদটি সেটা উঠে গেছে। এইরকম অসংখ্য মধ্যপদলোপী কর্মধারয় সমাস আছে যার মাঝখানের পদটি লোপ পেলেই এটা কর্মধারয় সমাসে রূপান্তরিত, মধ্যপদলোপী কর্মধারয় সমাসে। কিন্তু এখানে একটি জিনিস কিন্তু খুব বেশি প্রণিধানযোগ্য বা তোমাদের মনে রাখতে হবে, সেই বিষয়টি হলো কর্মধারয় সমাসের মাঝখানের পদ চলে গেলেও এই সমাসের ব্যাস বাক্যের যে অর্থ, সেই অর্থটি কিন্তু সমস্ত পদের অর্থের সাথে সম্পূর্ণ এক, এখানে কোনো পার্থক্য কিন্তু হচ্ছে না। যদিও সমাসের বৈশিষ্ট্যের মধ্যে শুধু কর্মধারয় না, সব সমাসে একই বৈশিষ্ট্য, যে ব্যাস বাক্য যে অর্থকে বহন করবে সমস্ত পদও সেই অর্থকে বহন করবে। কিন্তু এখানে এটা বলার বিশেষ কারণ হলো যেহেতু মাঝখানের একটি পদ এখানে চলে যাচ্ছে, প্রতিবারই মাঝখানের পদটি চলে যাচ্ছে, সেই কারণে এটার অর্থের হেরফের হচ্ছে না, দুটোই কিন্তু এক হয়ে যাচ্ছে। তো আমরা জেনে নিলাম আজকে যে কর্মধারয় সমাস কাকে বলে এবং এর 5টি নিয়মের মধ্যে, 5টি প্রকারভেদের মধ্যে 2টো প্রকারভেদ আমরা শিখে গেলাম। একটি হলো সাধারণ কর্মধারয় সমাস, আর একটি হলো মধ্যপদলোপী কর্মধারয় সমাস। তোমাদের সকলকে ধন্যবাদ ক্লাসে অংশগ্রহণ করার জন্য, এবং পরবর্তী ক্লাসে আমরা কর্মধারয় সমাসের বাকি 3টি যে ভাগ আছে সেটা নিয়ে আলোচনা করব। ক্লাসে উপস্থিত থাকার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি।